নমস্কার, দীক্ষার পক্ষ থেকে এটি একটি নতুন ভিডিও। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর ভূ অভ্যন্তর বা ইন্টেরিয়র অফ দ্য আর্থ। ইন্টেরিয়র অফ দ্য আর্থ বা পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠন ক্লাস 7-8 থেকে শুরু করে, মানে ডেফিনেটলি যারা ভূগোল নিয়ে নিজেদের জীবনে আগে এগিয়ে যেতে চিন্তা ভাবনা করেছো তাদের জন্য এটি খুবই প্রয়োজনীয়। কারণ বেশ কিছু বেসিক জিনিস থাকে যেগুলো ক্লাস 7-8-এ আমাদের সাধারণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসসি তে প্রত্যেকটা জায়গাতেই পড়ানো হয় এবং এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো কিছুটা আমাদের অঙ্কের টেবিলের মতন। কোনো সাবজেক্ট সম্পর্কে জানতে গেলে, এগোতে গেলে এই জিনিসগুলো আমাদেরকে জানতেই হবে, সেটা যে কোনোভাবেই হোক, এবং এগুলোকে নিজেদের রক্তের সাথে মিশিয়ে ফেলতে হবে। এবং এর থেকে ছোট 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 প্রচুর কোশ্চেন আসে। সেটা তোমরা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যাও, তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে দেখো, গ্রাজুয়েশন লেভেলে দেখো, এবং পরবর্তীতে যারা জিও টেকটনিক্স নিয়ে কাজ করো তাদের ক্ষেত্রেও এটা খুব বেসিকভাবে জরুরি। তো বলতে পারো যে আজকে আর্থ ক্রাস্ট ইন্টেরিয়র নিয়ে যেটা বলা হবে সেটা অলমোস্ট প্রত্যেকটা লেভেলের ছেলে মেয়েদের জন্যই প্রয়োজনীয়। পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠন যেটা আজকে আমরা নানাভাবে জানতে পারি, বা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে বললেই আমরা ছোট ক্লাস থেকে যে জিনিসগুলো দেখে এসেছি বা জেনে এসেছি, ভূত্বক বা যেটাকে আমরা বেসিক্যালি বলে থাকি লিথোস্ফিয়ার, তারপরের অংশ, লিথোস্ফিয়ারের দুটো ভাগ থাকে, সায়াল এবং সাইমা বা সাইমা। তো যাই হয়ে থাকুক, সায়াল সাইমার পরবর্তী অংশ, এই দুটোকে একসাথে কনসিস্ট করে তৈরি হয় লিথোস্ফিয়ার বা ভূত্বক। এর পরবর্তীতে বাকি যে জিনিসগুলো রয়েছে, যেমন লিথোস্ফিয়ারের পরবর্তীতে যেটা থাকে সেটাকে আমরা বলি গুরুমণ্ডল। গুরুমণ্ডলের থেকে, গুরুমণ্ডলের আবার বেশ কটি অংশ রয়েছে গুরুমণ্ডলের ক্ষেত্রে। সেই গুরুমণ্ডলের ভেতরকার অংশগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে তার পরেরটা থাকে কেন্দ্রমণ্ডল। তো এই হচ্ছে আমাদের বেসিক কতগুলো জিনিস যেগুলো পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে আমরা সাধারণত জেনে থাকি। তো আজ থেকে বহু বছর আগে পৃথিবীর এই আর্থ সায়েন্স যবে থেকে ডেভেলপ করেছে, তখন কিন্তু কোনোভাবেই পৃথিবীর ভূ অভ্যন্তরের মধ্যে যে সমস্ত বেসিক ফান্ডামেন্টাল মেটেরিয়ালগুলো রয়েছে বা কটা লেয়ারিং রয়েছে, লেয়ারগুলোর মধ্যে কি কি ধরনের বেসিক কাইন্ড অফ ফিচার দেখতে পাওয়া যায়, এইগুলো সম্পর্কে কিন্তু খুব যে একটা ভালো ক্লিয়ার বা পরিষ্কার ধারণা ছিল সেটা কিন্তু কখনোই নয়। এটা পরবর্তীতে ধীরে ধীরে ডেভেলপ করেছে। সব থেকে ভালো ডেভেলপ করেছে যখন থেকে আর্থ সায়েন্স বা জিওগ্রাফি আলাদাভাবে একটা সায়েন্টিফিক মর্যাদা পেয়েছে, এবং এই জায়গায় ফিজিক্স বা পদার্থবিজ্ঞান, সিসমোলজি ভীষণভাবে হেল্প করেছে, যেটাকে আমরা বলে থাকি ভূমিকম্প তরঙ্গবিদ্যা। এটার মধ্যে জিওলজি, ফিজিক্স এবং জিওগ্রাফি বা জিওটেকটনিক্স এর অংশ বেশ সম্মিলিতভাবে একসাথে বেশ কিছুটা কাজ করেছে। পৃথিবীর ভেতরের গঠন সম্পর্কে মানুষের নিজের চোখে তো দেখা সম্ভব নয়, তো আমরা পৃথিবীর ভেতর থেকে যখন ভূমিকম্প হয়, যখন অগ্নুদ্গম হয়, যে সমস্ত মেটেরিয়ালগুলো বাইরে বেরিয়ে আসে, সেটা থেকে একটা আনুমানিক ধারণা তৈরি করবার চেষ্টা করি যে পৃথিবীর ভেতরটা বোধহয় প্রচন্ড উত্তপ্ত এবং গরম, পৃথিবীর ওপরের অংশটা বায়ুমণ্ডলের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে বা টাচ পাচ্ছে, তাই জন্য খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কিন্তু বাইরের ভেতরের অংশটা কিন্তু সেই অংশে সেরকম ভাবে ঠান্ডা হয়নি এবং সেটি প্রচন্ড উত্তপ্ত এবং প্রচন্ড উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে। এবং আরেকটা জিনিসও দেখা যায় যে ভূপৃষ্ঠ থেকে সুড়ঙ্গ কেটে যদি আমরা পৃথিবীর কেন্দ্রে পৌঁছবার চেষ্টা করি, তাহলে ভূবিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে ভূপৃষ্ঠ থেকে মাত্র 100 কিলোমিটার করে গভীরতা যদি আমরা এগোতে থাকি, তাহলে অলমোস্ট 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমাদের বাড়তে থাকে। তাহলে আমরা ওপর থেকে শুরু করলে 6371, অর্থাৎ জিরো যদি ভূত্বকের ওপরের অংশ সায়ালেটিক লেয়ারটাকে আমরা বলে থাকি, সেখান থেকে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 6500 কিলোমিটার দূরত্বকে যদি কাউন্ট করি এবং ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে নিয়ে যাই, তাহলে তোমরাই ভাবো টেম্পারেচার কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে, যেটা সানের বা সূর্যের আউটার অংশের বা বাইরের তাপমাত্রার প্রায় সমসাময়িক।
তো পৃথিবীর বিভিন্ন ধরনের ঘটনা, চাপ তাপ সংক্রমিত বিভিন্ন ধরনের প্রত্যক্ষ উৎস, যেগুলো থেকে কখনো মাটি খোঁড়া হয়েছে, মাটি থেকে বিভিন্ন ধরনের খনি থেকে পাওয়া বিভিন্ন ধরনের পদার্থ থেকে, বিভিন্ন গভীরতায় পাওয়া বিভিন্ন ধরনের পদার্থ থেকে আমরা কিছুটা অনুমান করার চেষ্টা করেছি। অগ্নুদ্গমের কথা তো আগেই বলা হলো। খনিজ দ্রব্য, উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং যেটা বলা হয়, এবং এগুলো সম্পর্কে মোটামুটি হালকা হলেও অনেকের জেনারেল নলেজ জানার বলা যেতে পারে জিজ্ঞাসু মন থেকে অনেকেই হয়তো তোমরা জানো যে আমাদের পৃথিবী যে বিভিন্ন ধরনের রক লেয়ার, যেমন ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা, সেডিমেন্টারি বা পাললিক শিলা, মেটামরফোজ বা যেটাকে আমরা বলে থাকি রূপান্তরিত শিলা, এই সব ধরনের শিলার সমন্বয়ে গঠিত। এই সমন্বয়গুলোর সঙ্গে কিন্তু আগুন বা টেকটনিজম বা ভূতাত্ত্বিক ভূগাঠনিক কিছু কার্যকলাপ ভীষণভাবে জড়িত। আর এই ভূগাঠনিক কার্যকলাপগুলোর সঙ্গে বা ভূগাঠনিক কার্যকলাপগুলোকে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে সেখানে কিন্তু আগুন জিনিসটাকে বাদ দেওয়া যায় না। ইদার সেখানে ভূমিকম্প হবে, ইদার সেখানে ভূগঠনিক এমন কিছু কার্যক্রম হবে যেখানে অগ্নুদ্গম হতে দেখতে পাওয়া যাবে। বলা যেতে পারে ভূমিকম্প এবং অগ্নুদ্গম দুটো কিন্তু ভাইস ভার্সা। ভূমিকম্প খুব বেশি পরিমাণে তীব্রতাতে হলেও মাটি যখন ফুটি ফাটা হয়ে যায় তখনও কিন্তু বহু জায়গা থেকে লাভা বা ম্যাগমার উদগীরণ দেখা যায়। আবার অগ্নুদ্গম যখন খুব বেশি জোরে হয়, যেগুলোকে আমরা সেন্ট্রাল কাইন্ড অফ ইরাপশন বলি বা কেন্দ্রীয় উদগীরণ, তখন কিন্তু তার এত আওয়াজ হয় বহু দূর পর্যন্ত সাউন্ডের ভাইব্রেশনে ভূমিকম্প হয়ে থাকতে পারে। এছাড়া বাইরে থেকে ধরো উল্কা বা অন্য কোনো ধরনের মহাজাগতিক কিছু আমাদের পৃথিবীতে এসে পড়লো, তো অত উঁচু থেকে কোনো জিনিস, তোমরা সবাই জানো যে শূন্য থেকে স্টার্ট করলে মানে আমাদের সমুদ্র সমতলকে যদি আমরা শূন্য বলে থাকি, তাহলে সেখান থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে লেয়ারটা, সেটা বায়ুমণ্ডলের লেয়ার। এই বায়ুমণ্ডলের যে লেয়ারটা, সেই বায়ুমণ্ডলের লেয়ারের পরে কিন্তু গ্র্যাভিটেশন ফোর্সের কাজটা আমরা দেখতে পাই না, গ্র্যাভিটি কিন্তু সেখানে কাজ করে না। সুতরাং সেই ক্ষেত্রে যখন কোনো মহাজাগতিক যে কোনো কিছুই আমাদের পৃথিবীর মধ্যে এসে পড়ে, তখন মাধ্যাকর্ষণের টানে তার স্পিড অনেক বেড়ে যায়। সুতরাং সেটা যখন এসে যেখানে পড়বে সেখানে তার ভাইব্রেশনেও অনেক সময় ভূমিকম্প হয়। হঠাৎ করে শুনে তোমাদের মনে হবে যে ম্যাম তো এতক্ষণ ধরে বললেন ভূ অভ্যন্তর সম্পর্কে পড়াচ্ছি, তাহলে তার সঙ্গে রিলেটেড এই ঘটনাগুলো কি করে আসছে? আসছে ভালো করে শুনলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে যে এগুলো প্রত্যেকটার সঙ্গে রিলেটেড। পরোক্ষ উৎস হিসেবে যেগুলো দেখা যায় তার মধ্যে পৃথিবীর ডেনসিটি, টেম্পারেচার, প্রেসার এবং সিজমিক ওয়েভ। এই যে সিজমিক ওয়েভ বা ভূকম্পনীয় তরঙ্গ সম্পর্কে বলে রাখলাম, বর্তমান যুগে সিজমিক ওয়েভ সবথেকে হাইলাইটিং প্রমিনেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করলেও ডাইরেক্ট ফোর্সের মধ্যে কিন্তু এটা কাজ করে না। কিন্তু এই ভূকম্পনীয় তরঙ্গ পদ্ধতির মাধ্যমে আমরা এমন অনেক কিছু জানতে পারি যা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে একটা নতুন জাগরণ তৈরি করেছে একটা নির্দিষ্ট টাইমে। তার আগে পর্যন্ত পৃথিবীর বিভিন্ন লেয়ারগুলো সম্পর্কে বা অভ্যন্তরের গঠন সম্পর্কে এক ধোঁয়াশা ধারণা থাকলেও প্রমিনেন্টলি বা প্রধান রূপে কোনগুলোতে কি ধরনের ফিচার বা বৈশিষ্ট্য সেটা আমরা জানতাম না। তো আজ দেখে নেওয়া যাক পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠনগুলি কিরকম। পৃথিবীর ভূ অভ্যন্তরের যে গঠন রয়েছে সেই গঠনের জায়গায় দেখলে দেখা যাবে যে আমরা যদি গোল কেক তৈরি করি, তাহলে কেকের পিসের মতন একটা অংশকে যখন আমরা কোনো সেলিব্রেশনের সময় কেটে নিই, সেটাকে যদি 2 ডাইমেনশনাল ফিগারে পেপারে আঁকি, তাহলে তার উপর দিয়ে লেয়ারগুলোকে আঁকা যায়। পৃথিবীর ভূত্বকের বা লিথোস্ফিয়ারের দুটো অংশ থাকে। এই ভূপৃষ্ঠের দুটো অংশকে একটা করে মহাদেশীয় ভূত্বক, যাকে আমরা সায়াল বলে থাকি, সিলিকন অ্যালুমিনিয়াম এর মেন মেটেরিয়াল। অ্যালুমিনিয়াম কম্পারেটিভলি অন্যান্য ধরনের খনিজ পদার্থ থেকে হালকা হওয়ার জন্য এটা ভূদেশীয় বা বলা যেতে পারে মহাদেশীয় ভূত্বকটা তৈরি করে, যার উপর তুমি আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। মহাসাগরীয় ভূত্বক তো ন্যাচারালি মহাসাগরগুলো রয়েছে, সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে সাইমা বা সিলিকন ম্যাগনেসিয়াম। এই সিলিকন ম্যাগনেসিয়ামে ম্যাগনেসিয়াম কম্পারেটিভলি সিলিকন আর
তোমার অ্যালুমিনিয়ামের সংযুক্তির থেকে একটু ভারী হওয়ার জন্য এর দ্বারা মহাদেশীয় ভূত্বকগুলো গঠিত হয়ে থাকে। এরপরে আসছে গুরুমণ্ডল, যাকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অ্যাসথেনোস্ফিয়ার আর একটা মেসোস্ফিয়ার বা মেসোস মণ্ডল। অ্যাসথেনোস্ফিয়ারটাকে আবার অনেক বিজ্ঞানী বলতে পারো বা অনেক লেখকরা বলতে পারো বা অনেক জিওগ্রাফিস্টরা বলতে পারো অন্যভাবেও ভাগ করেছেন, যেটাকে নেফেসিমা, ক্রেফেসিমা এভাবে বলা হয়। ক্রেফেসিমা ক্রোমিয়াম, নিকেল, সিলিকন, ম্যাগনেসিয়াম এই সমস্ত পদার্থগুলো থাকে, আর নেফেসিমা যার মধ্যে নিকেল, আয়রন এগুলো থাকে। তো দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা যায় তাহলে দেখা যাবে নিকেল বা কোবাল্ট এই ধরনের যে পদার্থগুলো সেগুলোর মধ্যে ম্যাগনেটিক সংযুক্তি অনেক বেশি থাকে বা চুম্বকীয় পরতত্ত্ব অনেক বেশি থাকে, এবং এগুলো কিন্তু কম্পারেটিভলি অন্যান্য জিনিসগুলোর থেকে ভারী হয়। তো ন্যাচারালি এটা নিচের দিকে থাকবে, যেটাকে আমরা মেসোমন্ডল বলছি। অ্যাসথেনোস্ফিয়ারের অংশটা, যেটা আপার পার্ট অফ দ্য লেয়ার অফ অ্যাসথেনোস্ফিয়ার বা গুরুমণ্ডল, সেইটাকে আমরা এখানে বলছি কি ক্রেফেসিমা। তো এটা তার মানে আউটার পার্ট অফ দ্য লেয়ার, যে অংশটা আমাদের মহাদেশীয় ভূত্বকের সঙ্গে সংযুক্ত। তো কোনো জায়গার এই লেয়ার গুলো যখন আমরা পৃথিবীর ভেতরে বলি, যখন আমরা বায়ুমণ্ডল নিয়েও কথা বলি বা আমরা কখনো যখন জলবায়ু বা সিজনের কথা বলি, কোনো জায়গায় ডিমার্কেটেড কোনো লাইন তো দেওয়া নেই যে এইখানে আমার লিথোস্ফিয়ার শেষ হয়ে গেল, এইখানে আমার সেখানে আমার অ্যাসথেনোস্ফিয়ার স্টার্ট হলো বা আমার লিথোস্ফিয়ারের সেকেন্ড লেয়ার সাইমাটিক লেয়ারটা স্টার্ট হলো। এগুলো করা যেতে পারে বৈশিষ্ট্যের মধ্যে একটা ফারাক, যে বৈশিষ্ট্যগুলো একটা জায়গায় ধীরে ধীরে প্রমিনেন্ট হতে হতে আরেকটা জায়গায় তার প্রমিনেন্সিটা কেটে যায়, আস্তে আস্তে নামতে থাকে, অন্য একটা জায়গার বৈশিষ্ট্য হাইলাইট হতে থাকে। সিসমোলজি জলকে ডেভেলপ করে সিসমোলজি জবে থেকে ডেভেলপ করে। সিসমোলজি মানে আর্থ কোয়েক সায়েন্স যেটাকে আমরা বলে থাকি। এর সিসমোগ্রাফ যন্ত্রের ফলে 3 ধরনের তরঙ্গ বা ওয়েভ আইডেন্টিফাই করা যায়, প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ আর এল ওয়েভ। এই 3 ধরনের ওয়েভের কম্পন, চলন এবং এই 3 ধরনের ওয়েভ কোন কোন ধরনের পদার্থের মধ্যে দিয়ে কেমন ভাবে কতটা স্পিড ইন্টেন্সিটিতে মুভ করে তার উপরে বেসিক্যালি খুব ছোট্ট করে মনে রাখতে পারো যে আর্থ ক্রাস্ট ইন্টেরিয়রের ভেতরে কোথায় কি রয়েছে। সবার আগে যদি আমরা পি ওয়েভ নিয়ে কথা বলি, ভূমিকম্প এমন একটা জায়গায় হয়, ভূমিকম্প সাধারণত দুটো পাতের সংযুক্তিকরণ বা ধাক্কা লাগার জায়গায় দেখা যায় ঘর্ষণের ফলে, তো সেখানে ভূমিকম্পটা হয় বা একটা পাত আর একটা পাতের মধ্যে ধীরে ধীরে ঢুকছে, সেই জায়গায় দুটো জিনিসের যে ঘর্ষণ, এটা ঢুকছে আর একটা ওপরে উঠছে, সেটার ফলে ভূমিকম্পটা ভাইব্রেশনটা তৈরি হয়। তো এই যে ভূত্বকের লেয়ারটা রয়েছে, এই ভূত্বকের লেয়ার থেকে ওপরের অংশটা থেকে এটাকে যদি 0 বলে কাউন্ট করা হয় তাহলে 10, 5, 50, 100 কিলোমিটারের মধ্যে যে সমস্ত ভূমিকম্পগুলো তৈরি হয় সেগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী, এদের তীব্রতা বা ম্যাগনিটিউডও খুব বেশি। যত ভেতর দিকে লেয়ারে যেতে থাকবো তত কিন্তু এদের ম্যাগনিটিউড বা এদের তীব্রতা কমে আসে। তার কারণ বিভিন্ন লেয়ার, বিভিন্ন ধরনের পদার্থগুলোকে কাটিয়ে সরিয়ে এদের বাইরে বেরিয়ে আসতে হয়। সুতরাং সেই ক্ষেত্রে অটোমেটিকলি তীব্রতাটা ধাক্কা খেতে খেতে কি হবে, বাধাপ্রাপ্ত হবে, এবং বাধাপ্রাপ্ত হওয়ার জন্য তার ইন্টেন্সিটি বা তীব্রতাটা কমে যাবে। পি ওয়েভ যেটা আমরা প্রাইমারি ওয়েভ বলি, আমাদের যদি এটা আর্থ সারফেস হয় আর আমার এই থিকনেসটাকে বাদ দিলে যদি আমি মনে করি মহাসাগরীয় অংশে বা তারও নিচে অ্যাসথেনোস্ফেরিক কোনো লেয়ারে ভূমিকম্প তৈরি হয়েছে,
তাহলে তার থেকে ঠিক পারপেন্ডিকুলার, ইটস মিন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সবসময় ভূমিকম্পের উপকেন্দ্রটা থাকে। আর এই উপকেন্দ্রটা কিরকম বলতো, উপকেন্দ্র থেকে যে ওয়েভ গুলো চারদিকে মুভ করে সেগুলো কিন্তু তোমরা পুকুর বা নদী বা জলে যদি কখনো ঢিল ফেলো তাহলে দেখবে রিং 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 কতগুলো মুভ তৈরি হয়, কতগুলো মুভমেন্টাল ওয়েভের মুভমেন্ট দেখতে পাওয়া যায়। এবং একটা সার্টেন টাইমে গিয়ে দেখা যাবে যে একটা ডিস্টেন্সের পর ওয়েভের এই মুভমেন্টের জায়গাটা অনেকটা পেরিফেরি বা অনেকটা রেডিয়াস নিয়ে জুড়ে রয়েছে। আস্তে আস্তে তার ইন্টেন্সিটি ওয়েভের কার্ভটা হালকা হয়ে গেছে। ঠিক একই জিনিস পৃথিবীর ভূমিকম্পের ক্ষেত্রেও ঘটে। ভূমিকম্প যেখানে হয় তার থেকে পারপেন্ডিকুলারলি যে জায়গাটা বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেখানে পৃথিবীর জায়গাটা থাকে সেখানে ইন্টেন্সিটির ধাক্কাটা সব থেকে বেশি হয়, এবং সেই জায়গায় ভূমিকম্পের তরঙ্গের গতিবেগের তীব্রতা যদি মাপা হয় সব থেকে বেশি পাওয়া যাবে। এবার ডিপেন্ড করে পি ওয়েভ, এস ওয়েভ, এল ওয়েভ, এই তিনটে জিনিসকে কতক্ষণ পরে কত ইন্টেন্সিটিতে আসছে। যদি দেখা যায় কোনো জিনিসের ওয়েভগুলো মোর দেন 1 মিনিট বা 2 মিনিট হয়ে গিয়েছে, তখন কিন্তু পি আর এস এই দুটো প্রাইমারি সেকেন্ডারি ওয়েভ ছাড়াও এল ওয়েভ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ সেখানে এসে পৌঁছে যায়। দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল্ড লাভ ওয়েভ। কিন্তু ভালোবেসে এর ধাক্কাটা যে কি সাংঘাতিক সেটা অলমোস্ট বিধ্বংসীকর অংশ ছাড়া কিছু দেখতে পাওয়া যায় না। তার কারণ তার আগে পি এবং এস এই দুটো যে ওয়েভ, এই প্রাইমারি আর সেকেন্ডারি ওয়েভের যে প্রপাগেশন বা কম্পন সেটা অনেকটা একটা আলোর মতন আর একটা শব্দের মতন। কিভাবে বুঝিয়ে দেওয়া যাক? প্রাইমারি ওয়েভটা তৈরি হয় তৈরি হবার পরে প্রথমে এসে ধাক্কা খেল। এবার আলো যেরকম কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কাঁপতে থাকে, অর্থাৎ তিরতির করে, কমছে বাড়ছে ইন্টেন্সিটিটা দেখা যায়। তো আলোর এই জিনিসটার একটা ঝলকানি বা একটা রিফ্লেকশনে দুটো জায়গার যেমন আলো ঝিকমিক করছে সেরকম জিনিসের মতন ব্যাপারটা তৈরি হয়। সাউন্ড ওয়েভ কি হয়? ইটস অলমোস্ট লাইক আ ইলাস্টিক, বাড়ে কমে বাড়ে কমে। তার মানে জিনিসটা এইভাবে এসে ধাক্কা মারে। এল ওয়েভ যখন আসে সে ডাইরেক্টলি সবকিছুকে পেনিট্রেট করে বা ধাক্কা মেরে যখন এসে পৌঁছবে, সে ওই দুটো তো আগেই এক্সিস্ট করছিল, অটোমেটিকলি এর সঙ্গে এটা এসে জুড়ে তিনটে সমান হয়ে গিয়ে এলো পাথারি, অর্থাৎ সেখানে কাঁপছে, বাড়ছে কমছে, ধাক্কা খাচ্ছে, পেন্ডুলামের মতো দুলছে, সবকটা একসাথে হয়। এই ইন্টেন্সিটিটা কয়েক সেকেন্ড থেকে হাফ মিনিট পর্যন্ত যদি লিঙ্গার করে সেখানে কি বিধ্বংসী অবস্থার সৃষ্টি হতে পারে যা চিন্তা করার বাইরে। এবং জিওলজিক্যালি ফিজিক্সের নিয়ম অনুযায়ী, জিওফিজিক্সের লোক বলো, জিওগ্রাফির লোক বলো, বৈজ্ঞানিকদের কাছে সেটা এক্সপ্লেন করবার মতন কোনো ভাষা থাকে না, অর্থাৎ সেটা অলমোস্ট রুইন্ড। এবার টাইম কনজিউমিং ব্যাপারটা যদি বলা হয়, যত টাইমটা বাড়বে, সামান্য একটু ভূমিকম্পের ধাক্কাতেই দেখবে উঁচু উঁচু বাড়িতে কোথাও না কোথাও ধাক্কা খেয়ে গিয়ে ছিটফাট হয়ে গেছে, পুরোনো বাড়ি হলে কোনো একটা জায়গা ভেঙে গেছে, এগুলো তো আছেই। কারণ ভিতটা তো মাটির মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক লেয়ারের মাঝেই থাকে। কারণ তুমি তো নিশ্চয়ই মাটির ভিত তৈরি করতে করতে গিয়ে অ্যাসথেনোস্ফিয়ারে পৌঁছবে না, আর অ্যাসথেনোস্ফিয়ারের যা হিট, সেই হিটে তো তুমি মাটিতে লোকজন নামিয়ে বাড়ির ভিত তৈরি করতে পারবে না। সুতরাং অটোমেটিকলি এটা নড়বে। এবং একটু আগেই বললাম যে ইন্টেন্সিটিটা এই জায়গাটার উপর সব থেকে বেশি ভ্যারি করে। যত গভীরতা বাড়তে থাকবে তত কিন্তু ভূমিকম্পের তীব্রতাটাও বাড়তে থাকবে। সুতরাং এই যে ওয়েভগুলো, এই ওয়েভগুলো দিয়ে অনেক কিছু আইডেন্টিফাই করা যায়। তো বিজ্ঞানীরা কি করলেন, এই তিনটে ওয়েভকে আর্টিফিশিয়ালি কয়েকটা লেয়ারের মধ্যে দিয়ে, গ্যাসিয়াস লেয়ার, লিকুইড লেয়ার, সলিড লেয়ারের মধ্যে দিয়ে পাস করিয়ে দেখলেন কোনগুলি কিভাবে কোথায় কত স্পিডে মুভ করতে পারে। দেখা গেল পি ওয়েভ লিকুইড বস্তুর মধ্যে দিয়ে ভালোই যেতে পারে, গ্যাসিয়াস মেটেরিয়ালের সঙ্গে যাওয়া তো একদম সম্ভব নয়, কিন্তু সলিড মেটেরিয়ালের মধ্যে স্লো ডাউন করে। এবার এটা নিয়ে নানা রকম মতভেদ রয়েছেই। যারা যত আরো ডিটেলসে পড়বে বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়েশন দেখবে। দিস আ বেসিক আইডিয়া যেটা আমি ট্রাই টু এক্সপ্লেন, মানে তোমাদেরকে ট্রাই টু এক্সপ্লেন করতে চাইছি যে এই জিনিসটা যাতে তোমরা ইজিলি এক্সপ্লেন করে দিলে তোমাদের কাছে জিনিসটা ধরতে সুবিধে হয়।
এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কতগুলো জিনিস লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে। যেমন ধরো পি ওয়েবে যে লিকুইড ওয়েবের মধ্যে দিয়ে লিকুইড মাধ্যমের মধ্যে দিয়ে যাবার যে স্পিডটা, তার মানে লিকুইডে এটা খুব ভালো যায়, যেখানে সলিড থাকে সেখানে এটা স্লো ডাউন করে, গ্যাসিয়াস মেটেরিয়ালের মধ্যে প্রায় যেতেই পারে না, এইটাই ধরা হয়। তার মানে যেসব জায়গাগুলোতে আমি পি ওয়েবের অস্তিত্ব খুঁজে পাবো, ওয়েবটাকে পাঠালে তার আবার প্রতিফলন ফিরে আসবে, তার মানে ধরে নেওয়া যাচ্ছে সে সমস্ত জায়গাগুলোয় যে ধরনের মেটেরিয়াল রয়েছে, মেটেরিয়ালের অবস্থাটা লিকুইড। যদি আমি অন্য একটা ওয়েবকে পাঠাই, এস ওয়েবকে পাঠাই, সে দেখা যাবে সলিড বস্তুর মধ্যে দিয়ে খুব ভালো যাচ্ছে, লিকুইডের মধ্যে দিয়েও স্লোজ ডাউন হচ্ছে, গ্যাসের মধ্যে দিয়ে মাছ মোট আরো কমে গেল। সুতরাং সেক্ষেত্রেও সেভাবে দেখা যাবে। এল ওয়েব কি হবে? এল ওয়েবের কাছে কোনো ধরনের মাধ্যম কোনো মাথা ব্যথা নয়, সে সবকটাকে পেনিট্রেট করে বেরিয়ে যায়। সুতরাং এটা থেকে আইডেন্টিফাই করা যায় যে পৃথিবীর ভেতরে যে লেয়ার গুলো রয়েছে, লিথোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার, কোর বা অ্যাস্থেনোস্ফিয়ার বলা উচিত না, ম্যান্টেল, যার দুটো ভাগ রয়েছে, আপার পার্ট অফ দ্য ম্যান্টেল, লোয়ার পার্ট অফ দ্য ম্যান্টেল, কোর, ইনার কোর, আউটার কোর। তো এইগুলোর প্রত্যেকটার বস্তু সামগ্রী সম্পর্কে মোটামুটি জানতে পারা যায়। বাকিটা তোমরা যে কোনো ধরনের বইয়ে পড়লেই কোন কোন লেয়ারে কোন কোন ধরনের পদার্থ, এবং সাধারণত জলের সঙ্গে ঘনত্ব মাপা হয়, সুতরাং কোন জিনিসের মধ্যে কোন লেয়ারের মধ্যে কোন ধরনের পদার্থ রয়েছে, তার ঘনত্ব কত, সেটা জলের থেকে কত গুণ ভারী, এই সমস্ত জিনিসগুলো সেখানেই জানতে পারা যায়। এই যে লেয়ারের ডিফারেন্সিয়েশন, এখানে আরেকটা মজার জিনিস আছে। যখন পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে উঁচু ক্লাসে তোমরা পড়বে, তখন অটোমেটিকলি শ্যাডো জোন বা ছায়া অঞ্চল বলে একটা অংশ পড়বে, যেটাতে পার্টিকুলারলি একটা ডিগ্রি অফ ভেরিয়েশন দেখতে পাওয়া যায়, যেখানে পি এবং এস এই দুটো ওয়েভকে দেখতে পাওয়া যায় না। তো এই যে শ্যাডো জোন এরিয়াটা, এই শ্যাডো জোন এরিয়াটা যে জায়গাটায় দেখতে পাওয়া যায়, সেই জায়গাটায় কিন্তু নিশ্চিন্তভাবে কোনোভাবেই কিন্তু সেখান দিয়ে আমাদের গ্যাসিয়াস মেটেরিয়ালের আধিপত্যটা খুব একটা বেশি, এই সেখানে লিকুইড বা সলিড বস্তুটার আধিপত্যটা খুব একটা বেশি নেই। কারণ যদি থাকতো তাহলে পি ওয়েভ তার আগে থেকে বেঁকে যেত না, এস ওয়েভ তার নিচে দিয়ে বেঁকে যেত না। এই দুটো বেঁকে যাওয়া লাইন, পি আর এস ওয়েভের মধ্যেকারের যে অঞ্চলটা, যেখানটা দিয়ে এরা পাস করতে পারে না, দ্যাট পার্ট অফ দ্য এরিয়া নিশ্চয়ই অন্য কিছু জিনিস রয়েছে, সেজন্য এটাকে শ্যাডো জোন বলা হয়। তো এগুলো তো ছবি তোমাদেরকে পাঠাবো, এবং আমার পড়ার সঙ্গে সঙ্গে বা আমার বলার সাথে সাথে নিজেদের বই খুলে যদি সেই জায়গাগুলো মেলাবার চেষ্টা করো, তাহলে দেখবে বেসিক এই আইডিয়াগুলো অনেক সহজভাবে তোমাদের চোখে ধরা পড়বে। সুতরাং এইবার যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে যে এই যে ভূত্বক আর মানে মহাসাগরীয় ভূত্বক এবং মহাদেশীয় ভূত্বক, দুটোর মাঝখানে বিজ্ঞানী কনরাডের নাম অনুযায়ী একটা ডিসকন্টিনিউটি রেখা আছে, যাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা। অর্থাৎ একটা লেয়ারের বৈশিষ্ট্য কমতে কমতে আরেকটা লেয়ারের বৈশিষ্ট্য হাইলাইট হয়েছে, সেই জায়গায় বিজ্ঞানী কনরাড এই জিনিসটাকে আইডেন্টিফাই করেছিলেন, তাই তার নাম হচ্ছে কনরাড ডিসকন্টিনিউটি। পরবর্তীকালে মোহ বিযুক্তি, ঊর্ধ্ব গুরুমণ্ডল অর্থাৎ আপার পার্ট অফ দ্য ম্যান্টেল যেটা, আর মহাদেশীয় অংশ যেটা সাইম্যাটিক লেয়ার, এদের মাঝে দেখতে পাওয়া যায়। এছাড়া রয়েছে কি গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, যেটা বলা যেতে পারে আপার পার্ট অফ দ্য কোর অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য ম্যান্টেল, এই দুজনের মধ্যে। তো এই বিভিন্ন লেয়ার গুলো প্রত্যেকটা যদি আমাদের 0 কিলোমিটার হিসেবে যদি আমাদের আপার সারফেস অফ দ্য আর্থকে ভেবে থাকি, তাহলে সেখান থেকে আমাদের তরঙ্গের বেগকে যদি পাঠানো হয়, তাহলে দেখতে পাওয়া যাবে যে তরঙ্গের বেগ, ভূকম্পের তরঙ্গের বেগ প্রথমটার ক্ষেত্রে 6 কিলোমিটার অফ সেকেন্ড মহাদেশীয় ক্ষেত্রে, সেখানে অ্যাস্থেনোস্ফিয়ারের ক্ষেত্রে দেখা যাবে অনেকটাই স্লোজ ডাউন করে গেছে, সেখানে দেখা যাচ্ছে 5.5 to 9। আবার মেসোস্ফিয়ারের ক্ষেত্রে দেখা যাবে সেটা 13 কিলোমিটার। আবার মেসোস্ফিয়ারের পরে মেসোস্ফিয়ারিক অংশ মানে যেটাকে আমরা লোয়ার পার্ট অফ দ্য ম্যান্টেল বলে থাকছি, বা বহিঃ কেন্দ্র বা বহিঃ গুরুমণ্ডল বলছি বা নেভেসিমা বলছি, এর পরবর্তীতে যে অংশটা আসে সেটা কেন্দ্রমণ্ডলের দুটো অংশ, বহিঃ কেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। এখানে কিন্তু প্রথমটাতে অর্থাৎ বহিঃ কেন্দ্রমণ্ডলে আবার এটা 8 কিলোমিটার পার সেকেন্ড হয়ে যায়, পরেরটাতে আবার 11 কিলোমিটার পার সেকেন্ড হয়। তাহলে এটা কেন হচ্ছে? কোন কোন ধরনের
তরঙ্গগুলো কোন জায়গায় কিভাবে পাস করছে, তাদের ইন্টেন্সিটি শক্তির উপরে ডিপেন্ড করে স্পিডটা আপ ডাউন করছে। তো অটোমেটিকলি এইটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে পৃথিবীর ভেতরে কোন জায়গায় কি ধরনের মেটেরিয়াল রয়েছে সেটা সম্পর্কে অটোমেটিকলি আমরা জানতে পারবো, এবং জানতে পেরেওছি। সেই জন্যই এতগুলো নিখুঁত বিশ্লেষণ করা সম্ভবপর হয়েছে। তো পৃথিবীর ভূত্বকের বাকি যে অংশগুলো যখন তোমরা লিখবে, যারা গ্র্যাজুয়েশনে লিখবে বা যারা ছোট ক্লাসে লিখবে, তাদের ক্ষেত্রে তো এত ভ্যারিয়েশন থাকে না। যারা উঁচু ক্লাসে লিখবে তাদের আর্থ ক্রাস্ট ইন্টেরিয়ার সম্পর্কে ইংলিশেই লেখো বা বাংলাতেই লেখো। ইনডাইরেক্ট সোর্স অফ এনার্জিগুলোকে মেনশন করার পরে ডাইরেক্ট সোর্স অফ মানে ইনফরমেশন গুলোকে দিয়ে সিসমোলজিটাকে উইথ দ্য ওয়েভ এক্সপ্লেন করতে হবে। এবং কমনলি এখানে একটা কোশ্চেন আসে যে ডেসক্রাইব দ্য আর্থ ক্রাস্ট অফ ইন্টেরিয়র অর দ্য ডিফারেন্ট লেয়ার অফ দ্য আর্থ ক্রাস্ট ইন্টেরিয়র উইথ দ্য হেল্প অফ সিসমিক ওয়েভ অর দ্য হেল্প অফ সিসমোলজি। তো সেখানে সিসমিক ওয়েভের ফলে সিসমিক ওয়েভগুলো যে লেয়ারগুলোর মধ্যে দিয়ে কি ইন্টেন্সিটিতে কোথায় কিভাবে গিয়ে কি কাজ করছে সেটা দুটো ছবির মধ্যে তো বোঝাতে হবেই, যেগুলো আমি আমার ভিডিওর সাথে সাথে তো তোমাদেরকে দিয়েই দেবো, তোমরা দেখতেই পাবে। উপরন্তু এরপরে তোমাদেরকে এই যে তিনটে মেন লেয়ার, যেটাকে আমরা বললাম লিথোস্ফিয়ার, ম্যান্টেল, কোর, অর্থাৎ ভূত্বক মহাদেশীয় মহাসাগরীয়, ম্যান্টেল যেটাকে আমরা বলছি যে অ্যাস্থেনোস্ফিয়ারিক পার্ট এবং মেসোস্ফিয়ারিক পার্ট বা মেসোমন্ডল, কোর যেটা বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল, এই অংশগুলোকে এদের মেন ফিচার, এদের ঘনত্ব কত, কত স্পিডে কোথায় কত রকম কি হয়, এবং প্রত্যেকটা জায়গার মধ্যে এদের মধ্যে কোন জায়গায় কি ডিসকন্টিনিউটি রয়েছে, এদের ডায়ামিটার কত এবং ভূত্বক থেকে এদের ডিস্টেন্স কত, এইগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই মেনশন করে ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করতে হবে। দেখো, ছোট ক্লাসে ছবি দিয়ে মেন লেয়ারগুলো লিখে দিলে হয়ে যায়, কিন্তু গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি বা অন্যান্য কোনো ক্ষেত্রে এই জিনিসগুলো খুঁটিয়ে দেখতে হয়। সব থেকে বড় কথা আমার ক্ষেত্রে মনে হয় মাস্টার ডিগ্রি থেকেও হার্ড হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল, বিকজ স্কুল এবং হায়ার স্কুল এরিয়াটা পার হবার পরে যখন গ্র্যাজুয়েশন লেভেলে ঢোকো, অলমোস্ট বলা যেতে পারে ডোবা থেকে সমুদ্রে গিয়ে পড়া। তো ঠিক বেসিক্যালি বাস্তব জীবনে এই জিনিসটার ধাপটা যতটা বড়, এখানে পড়াশোনার ক্ষেত্রেও ঠিক তাই। যা এতদিন ছোট খাটো ভাবে পড়ে এসছো, সবকিছু জানা সত্ত্বেও তার মধ্যে হোল ইনফরমেশনকে ছোট করে গুছিয়ে ছবির মধ্যে রিপ্রেজেন্ট করা এবং তৈরি করা, এটা কিন্তু খুব টাফ। আমি রাফলি এটার এক্সপ্লেনেশন দিলাম। এটা বাদে তোমাদের যদি আরো কিছু জানার থাকে, এটা রিলেটেড যদি কোনো কোশ্চেনও জিজ্ঞেস করার থাকে, ডেফিনেটলি কমেন্ট করো। আমার ভিডিও বা পড়ানো কেমন লাগলো সেটা জানিও। এবং যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউবের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল অপশনটি সিলেক্ট করে রেখো আগামী ভিডিওর জন্য। আজকের জন্য এইটুকুই।